নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উকিলের বুদ্ধি। সুবোধচন্দ্র হালদার আজ 4 বছর যাবৎ ওকালতি করছেন, কিন্তু এখনও তেমন সুবিধা করে উঠতে পারেননি। তিনি যখন আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তখন সকলেই এক বাক্যে বলেছিল, লোকটা ভারী চালাক চতুর, ওর পসার হতে অধিক বিলম্ব হবে না। কিন্তু হায়, তাদের ভবিষ্যৎবাণী নিষ্ফল হয়েছে। বাস্তবিক বিদ্যাবুদ্ধির অভাবে যে সুবোধবাবুর পসার হয় না এমন কথা বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী যুবক, বিদ্যার ছাপ তো তাঁর নামের পেছনেই মুদ্রাঙ্কিত। বুদ্ধিও তাঁর অসাধারণ ছিল। পাশ করে তিনি দিনাজশাহী জেলায় গিয়ে বসবেন স্থির করলেন। শুনেছিলেন সেখানে কাজকর্মও যথেষ্ট এবং বারও তেমন স্ট্রং নয়। যাত্রা করবার পূর্বে ভবানীপুরে তাঁর এক স্বগ্রামের উকিলের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তার হাতে একটি ক্ষুদ্র ব্যাগ ছিল। উকিলবাবুর সঙ্গে প্রথম শিষ্টাচারের পর বললেন, এই আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে। উকিলবাবু বললেন, ব্যাপার কি? আগে আপনার জন্য কিঞ্চিত উপহার এনেছি, আপনাকে গ্রহণ করতে হবে। উকিলবাবু কিছু কৌতূহলাক্রান্ত হলেন, জিজ্ঞাসা করলেন, কি উপহার এনেছ হে? সুবোধ তখন ধীরে ধীরে ব্যাগটি খুললেন। তার ভেতর থেকে বের হলো একটি চকচকে নতুন অলপাকার চাপকান এবং একটি ঝকঝকে নতুন সামলা। জিনিস দুটি বের করে সুবোধ বললেন, এইগুলি অনুগ্রহ করে আপনাকে নিতে হবে। উকিলবাবু সুবোধের এই অপ্রত্যাশিত প্রস্তাবে কিছু বিস্মিত হয়ে বললেন, তাই মন্দ নয়, কিন্তু মানেটা কি? এই দুটি আপনি নিয়ে আপনার পুরনো চাপকানার সামলাটি আমায় অনুগ্রহ করে দিন। এতক্ষণে উকিলবাবু অন্ধকারে যেন আলো দেখতে পেলেন। হো হো করে হেসে বললেন, বেশ বেশ, ভালো বুদ্ধি করেছ। সুবোধ বললেন, আগে যাচ্ছি নতুন জায়গায় ওকালতি করতে, একে আন করা নতুন উকিল, তার উপর যদি নতুন সামলা আর চাপকান দেখে তাহলে মক্কেল কি আর কাছে ঘেঁষবে? উকিলবাবু বললেন, দেখো হে, আমি বলে দিচ্ছি, তুমি শিগগিরই পসার করে তুলতে পারবে। তুমি বারের উপযুক্ত লোক। এইভাবে পুরনো চাপকানো সামলা সংগৃহীত হল। নিজের নবীনত্ব ভালো করে ঢাকবার প্রয়াসে সুবোধচন্দ্র কবিরাজি দোকান থেকে এক শিশি পাক তৈল কিনে এনেছিল। ইচ্ছা ছিল মাথায় মেখে সামনের চুলের কিছুটা অংশ সাদা করে ফেলবেন, কিন্তু একটা দুর্বলতার মুহূর্তে স্ত্রীর কাছে কথাটা ফাঁস করে ফেলেছিলেন। পরদিন শুনলেন বিড়ালের শিশিটা টেবিলের ওপর থেকে কেমন করে ফেলে দিয়েছে। শিশি ভেঙে তেলটুকু নষ্ট হয়ে গেছে। কিন্তু দিনকাল কি ভয়ানকই পড়ল। যে এত বুদ্ধি ধরে সেও 4 বছর ধরে দিনাজশাহীর বার লাইব্রেরিতে যাতায়াত করে মক্কেল জোটাতে পারল না। সুবোধচন্দ্রের বাসাটি সদর রাস্তার ধারেই। ক্ষুদ্র দ্বিতল গৃহখানি, রাস্তার ওপর একটি ফটক আছে, তারপর সামান্য একটু কম্পাউন্ড, তারপর গৃহের বারান্দা। বাড়িটির ভাড়া মাসে 20 টাকা করে, কিন্তু 3-4 মাস ভাড়া বাকি পড়ে গিয়েছে। যে মুদির দোকান থেকে চাল প্রভৃতি আসে তারও শখানেক টাকা প্রাপ্য। বাড়িওয়ালা ও মুদি সুবোধবাবুকে বিষম বিরক্ত করতে আরম্ভ করেছে। দিনাজশাহীতে এসে তার ধনরত্ন উপার্জন না হোক, তিনি 2টি কন্যারত্ন উপার্জন করতে সমর্থ হয়েছেন। আর উপার্জন করেছেন একটি বন্ধুরত্ন, জগৎপ্রসন্ন বাবু। জগৎবাবুর সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব। জগৎবাবুও একজন নব্য উকিল, তবে তার অবস্থা সুবোধচন্দ্রের মতো শোচনীয় নয়। তার পিতা স্থানীয় উকিল ছিলেন। পিতার মৃত্যুর পর পুরনো মক্কেলদের মধ্যে কেউ তার পুত্রকে পরিত্যাগ করেনি।
শীতের প্রভাত। অফিসে বসে চিনি অভাবে গুড় দিয়ে সুবোধবাবু চা পান করছিলেন। স্বদেশীর কল্যাণে এখন আর তাতে তাঁর লজ্জা নেই। গর্বের সঙ্গে লোককে বলে থাকেন, এই দোকানদার বেটাদের বিশ্বাস নেই মশাই, এই দেশি চিনি বলে যা দেয় তা জাভার চিনি। লোকে মনে করে হলদে চিনি হলে দেশি হয়, সাদা দানাদার চিনি কেবল বিদেশি, কিন্তু তা মহাভুল। জাভা, মরিশাস প্রভৃতি দেশ থেকে রাশি রাশি হলদে চিনি আমদানি হচ্ছে। তার চেয়ে মশাই আমি গুড়ই নিরাপদ মনে করি। সুবোধবাবুর চা পান শেষ হয়ে গেল। পেয়ালা নিয়ে যাবার জন্য ঝিকে ডাকাডাকি করলেন, কিন্তু সাড়া পেলেন না। তখন অগত্যা নিজেই পেয়ালা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। স্ত্রীর কাছে শুনলেন আর ঝি বাকি বেতনের জন্য মহা গণ্ডগোল করে রাগ করে চলে গেছে। বলেছে নালিশ করে টাকা আদায় করে নেবে। একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে নিজ হাতে এক ছিলিম তামাক সেজে সুবোধচন্দ্র বাইরে এসে বসলেন। কলেজে পাঠকালে অন্যান্য ইয়ং বেঙ্গলের মতো তিনিও ধূমপান করতেন না। বারে এসে দেখলেন বিজ্ঞ উকিলেরা সকলেই ধূমপান করে থাকেন, অল্প বিস্তর ইত্যাদিও পান করেন। কেবল নব্য উকিলরাই সর্বপ্রকার পান বিমুখ। দেখে অবিলম্বে সুবোধবাবু 2 টাকা মূল্যের এক গড়গড়া কিনে ফেললেন। 8 আনা 1 সের তামাকে তার 15 দিন চলতে লাগলো। খবর নিয়ে জানলেন ইত্যাদির দাম অনেক, 3 টাকার কম 1 বোতল পাওয়া যায় না। সুতরাং ইত্যাদি করতে ক্ষান্ত রইলেন। মাসে 1 টাকার তামাক পুড়িয়েও যখন পসার হলো না, তখন সুবোধবাবু একদিন রাগ করে তামাক পরিত্যাগ করেছিলেন। কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার ধরতে হলো। কমলি তাকে ছাড়ল না। তবে এখন তিনি যে তামাক ব্যবহার করেন তা 8 আনা সের নয়, 4 আনা সের মাত্র। শীতের প্রভাত উত্তীর্ণ প্রায়। আজ রবিবার, কাছারি যেতে হবে না। নিশ্চিন্ত মনে সুবোধচন্দ্র ধূমপান করতে লাগলেন আর নিজের অদৃষ্ট চিন্তা করতে লাগলেন। তার সামান্য যা পৈতৃক পুঁজি ছিল তা ব্যয় হয়ে গিয়েছে। তারপর স্ত্রীর অলংকারগুলিও একে একে যেতে আরম্ভ করেছে। এমন করে কতদিন আর চলবে? কি উপায় হবে? ইদানিং বিজ্ঞাপন দেখে অনেক স্থানে কর্মের জন্য আবেদন করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। দিন দিন খরচ বৃদ্ধি হচ্ছে, আয়ের অঙ্ক শূন্য বললেই হয়। মাঝে মাঝে কমিশন করে কিছু পান, কিন্তু তাতে কোনো মতেই সংকুলান হয় না। ভাবতে লাগলেন আর ধূমপান করতে লাগলেন। বাইরে মোহনভোগওয়ালা, ঘি গাওয়া ঘিওয়ালা রাস্তা দিয়ে হেঁকে যাচ্ছে। মক্কেলহীন নির্জন গৃহে বসে 4 আনা সেরের 1 ছিলিম তামাক সুবোধবাবু নিঃশেষে ভস্ম করে ফেললেন। এমন সময় বাইরে হাতায় পদশব্দ শোনা গেল। কে আসে? মক্কেল নয় তো। নিকটস্থ আলমারির মাথা থেকে সুবোধবাবু একখানা পুরনো ব্রিফ চট করে পেড়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে তা পাঠ করতে লাগলেন। পদশব্দ কম্পাউন্ড থেকে বারান্দায় উঠল। পরমুহূর্তে জগৎপ্রসন্নবাবু প্রবেশ করলেন। তার হাতে একখানি সংবাদপত্র। ব্রিফ সরিয়ে রেখে সুবোধবাবু বন্ধুকে স্বাগত সম্ভাষণ করলেন। আরে এসো এসো, এত সকালে কি মনে করে? আর ভাই বসে বসে কি করি, আসা গেল একটু গল্প গুজব করতে। হ্যাঁ, বেশ করেছ। আমিও একলাটি ছটপট করে মরছিলাম। আজকের বেঙ্গলি নাকি দেখি। কাগজ নিয়ে সুবোধবাবু চাকরিখালির বিজ্ঞাপন অন্বেষণ করতে লাগলেন। জগৎবাবু বললেন, এই শুনেছ, পরশু বেলা 7টার সময় ফুলার সাহেব এসে পৌঁছবেন। সুবোধ বললেন, এই 7টার সময়? শুনে খুশি হলাম। আমার বাড়ি আসবেন না তো? জগৎ হেসে বললেন, বলা যায় কি, আসেনি যদি, এত ভয় কেন? না ভাই, আমার স্বদেশী ঘরকন্যা, তাতে ঝিটিও পালিয়েছে, তাকে খাতির করব কি করে? খাতির যদি করতে পারো তাহলে সুবিধে করে নিতে পারো, তা জানো সুবোধ? বেচারি যেখানে যাচ্ছে কেউ খাতির করছে না, কোনো মিউনিসিপ্যালিটি অভ্যর্থনা করছে না,
অনেক জায়গায় ডিস্ট্রিক্ট বোর্ড পর্যন্ত অভিনন্দনপত্র দেবার প্রস্তাব করে বেসরকারি সভ্যদের কাছে হার মেনে যাচ্ছে। সুবোধ পরিহাস ছলে বললেন, খাতির করলে একটা চাকরি বাকরি পাওয়া যায় তো বলো, আমি নিজে একটু অভিনন্দনপত্র বানিয়ে ফেলি। এই শোনোনি, পূর্ববঙ্গের একজন উকিল ফুলার সাহেবের নামে একটা কবিতা রচনা করে গভর্নমেন্ট প্লিডারের পদ পেয়ে গেছে। সুবোধচন্দ্রের জীবনে এই একটা পরম মুহূর্ত উপস্থিত হল। পরিহাস করে যা প্রস্তাব করেছিলেন, হঠাৎ গম্ভীরভাবে সে কথাটা মনে মনে পর্যালোচনা করতে আরম্ভ করলেন। কয়েক মুহূর্ত চিন্তা করে বললেন, যা বলেছ, একটা গভর্নমেন্ট প্লিডারই পেলে এই যে জন্ম থেকে উদ্ধার হয়ে যাই, কি করা যায় বলো দেখি। জগৎবাবু কিন্তু কথাটা পরিহাসের ভাবেই গ্রহণ করলেন। বললেন, এই ইংরেজি কবিতা লিখতে পারবে? না, কখনো দুটো লাইন মেলাইনি। তো চেষ্টা করে দেখো না, একটা কবিতা লিখে সোনার জলে ছাপিয়ে ফেলো। ফুলার সাহেব আসবার দিন সেটা বিতরণ করো, আর ফুলার সাহেবকেও এক কপি পাঠিয়ে দাও। এই ফরিদ সিংহের সরকারি উকিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েও অভিনন্দন দেননি, আর তাকে নিয়ে গোলযোগ চলছে। উত্তর না করে কপালে হাত দিয়ে বিষম চিন্তায় নিমগ্ন হলেন সুবোধ। জগৎপ্রসন্ন পূর্বমতো পরিহাসের স্বরে বলে যেতে লাগলেন, নাও কাগজ কলম বের করো, আমি না হয় তোমায় সাহায্য করছি। ছেলেবেলায় আমার কবিতা লেখা অভ্যাস ছিল। তা কি বলে আরম্ভ করা যায়? হেইল ফুলার, লর্ড অফ ইস্ট বেঙ্গল, তারপর কি মিল করা যায় বলো দেখি। সুবোধ উত্তর না করে পূর্ববৎ ভাবতে লাগলেন। জগৎ বললেন, তার চেয়ে বরং হেইল ব্যামফিল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল শুনতে বেশ গম্ভীর। মিল করা যায় কি? বেঙ্গলের সঙ্গে অল, কল, ফল অনেক মিলই তো আছে। হ্যাঁ, হয়েছে। হেইল ব্যামফিল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাথ সাহেব পিপল অল টু টু তারপরে কি হে বলো না? সব কবিতাটাই কি আমি রচনা করব, আর তুমি ফাঁকি দিয়ে গভর্নমেন্ট প্লিডার হবে? সুবোধ বললেন, না হে, কবিতার কাজ নয়, আমি আর একটা কথা ভাবছি। মনে হয়েছে, টু ওয়েলকাম দি টু দেয়ার মোস্ট অ্যান্সিয়েন্ট টাউন, দ্য ওয়ার্দি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্রাউন। না, ওয়ার্দি কেটে করো গ্লোরিয়াস। আচ্ছা, সবটা শোনো দেখিন, লিখে নাও। হেইল ব্যামফিল্ড ফুলার, লর্ড অফ হাফ বেঙ্গল, হাউ গ্ল্যাড আর দিনাথ শাহী পিপল অল to welcome thee to their most ancient town, the glorious representative of the crown. লিখে ফেলো, লিখে ফেলো। আরে এমন ভাবরত্ন হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। সুবোধ বললেন, দেখো, আমায় গোটা 50 টাকা ধার দিতে পারো? জগৎ কৃত্রিম রোষ প্রদর্শন করে বললেন, আচ্ছা বেল্লিক বেরসিক তুমি তো হে, হচ্ছে কবিতার চর্চা, এমন সময় বললে কিনা টাকা ধার দিতে পারো? যাও, আমি তোমার কবিতা রচনায় সাহায্য করব না। সুবোধের মুখে হাসি নেই, তার ললাট কুঞ্চিত। বললেন, না না, ঠাট্টা নয়, গোটা 50 দাও। আমার মাথায় একটা মতলব এসেছে। তো কি মতলবটা শুনি? বড় দাও পেয়েছি। বড় আইডিয়াটাই আমার মাথায় তুমি ঢুকিয়ে দিয়েছ। গভর্নমেন্টকে ঠকিয়ে আমি একটা সুবিধে করে নেবই নেব, দেখি এসপার কি ওসপার। জগৎ একটু বিস্মিত হয়ে বললেন, এই কি করতে চাও? ফুলার সাহেবকে অভ্যর্থনা করব। কি পাগল, কে তুমি? রাজা নও, জমিদার নও, বড় চাকরিও করো না, তোমার অভ্যর্থনা ফুলার সাহেব নেবেনি বা কেন? তোমায় কি ম্যাজিস্ট্রেট সাহেব স্টেশনে যেতে নেমন্তন্ন করবেন? দরবারের কার্ড পাবে? প্রাইভেট ইন্টারভিউ করবার সুযোগ পাবে? আরে নাই পেলাম, কিন্তু আমি এমন পন্থা অবলম্বন করব যাতে ফুলার সাহেবের নজরে পড়ে যাবই যাব, তাহলেই কার্যোদ্ধার। জগৎবাবুর মুখ থেকে হাস্য পরিহাসের ভাব এখন তিরোহিত। বললেন, কি পাগলামি করছো?
দেশশুদ্ধ লোক কেউ ফুলার সাহেবকে অভ্যর্থনা করবে না, তুমি একা করবে? তুমি দেশদ্রোহীর মতো নিজের স্বার্থের জন্য দেশনায়কদের মতের বিরুদ্ধে কাজ করবে? সুবোধ বললেন, জগৎ, তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। আমি যে 4 বছর ধরে এখানে পড়ে পচে মরছি, স্ত্রীর গয়না বিক্রি করে বাসা খরচ চালাচ্ছি, দেশনায়কেরা কোনোদিন কি আমায় ডেকে জিজ্ঞাসা করেছে, ওহে তোমার ঘরে আর চাল আছে তো? ছোট ছেলে মেয়েদের জন্য আমি দুধ কিনতে পারিনি, শুধু কোলের মেয়েটির জন্য 1 সের করে দুধ নিই। অন্য ছেলে মেয়েদের আমার স্ত্রী সুজি সেদ্ধ করে চিনি দিয়ে খাওয়ায়, তা তুমি খবর রাখো? নিয়মিত মাইনে পায় না বলে কোনো ঝি বেশি দিন টেকে না। কুয়ো থেকে জল তুলে তুলে আর বাসন মেজে মেজে আমার স্ত্রীর হাত দুটো শক্ত হয়ে গেছে। আমি যদি একটা সুযোগ পেয়ে নিজের উন্নতি করে নিতে পারি, তা কেন নেব না? সত্যি সত্যি যে এই নতুন আসাম গভর্নমেন্টের ওপর আমার ভক্তি উছলে পড়েছে তা নয়। গভর্নমেন্ট আমাদের সর্বস্বটা নিয়ে যাচ্ছে, আমি গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে একটা সরকারি উকিলগিরি যদি নিতে পারি তো ক্ষতি কি? কতকাল আর এরম করে পাওনাদারের কাছে প্রতিদিন অপমানিত হব, ছেঁড়া জুতো ছেঁড়া কাপড় পরে বেড়াবো? জগৎপ্রসন্ন কিছুক্ষণ চুপ করে রইলেন, শেষে বললেন, তা কি করবে স্থির করেছ? এই বাড়িতে বেশ করে সাজাবো। তাতেই তোমার অভিপ্রায় সিদ্ধ হবে? না, তা হবে না, সেটা উপক্রমণিকা মাত্র, বীজ বপন মাত্র। তারপর আপনি সমস্ত জোগাড় হয়ে উঠবে, এমন অবস্থা হয়ে দাঁড়াবে যে ফুলার সাহেবের সুনজরে পড়ে যাব, কাজ বাগিয়ে নেব। এই জোগাড়টি হবে তো, না শুধু লোকগঞ্জনাই সার হবে? হ্যাঁ, ঠিক জোগাড় হবে, কিন্তু তুমি সাহায্য না করলে হবে না। তো আমায় কি করতে হবে? এই যখন যেমন বলবো তখন তেমন করবে। আপাতত আমি বাড়ি সাজালে পরে তুমি পথে ঘাটে আমার খুব নিন্দে করে বেড়াবে। সে কাজ শক্ত নয়, তা পারবো। হ্যাঁ, আর খুব সাবধান, তোমার আমার মধ্যে যে এই ষড়যন্ত্রটি চলছে, বাইরের লোক কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। তার জন্যে ভয় নেই। ব্যাস, তাই হলেই হলো। টাকাটা আজই কিন্তু চাই। আচ্ছা, আমি বাড়ি গিয়ে মোহরের হাতে পাঠিয়ে দিচ্ছি বলে জগৎপ্রসন্ন গাত্রোত্থান করলেন। সুবোধও তাঁর সঙ্গে সঙ্গে বাইরে এলেন। যাবার সময় জগৎ বললেন, দেখো, এই ষড়যন্ত্র জিনিসটার ভেতর একটু মাদকতা আছে। এখনই যেন নেশাটা আমায় চেপে ধরেছে। এই খেলা মন্দ নয়, তবে হার হবে কি জিত হবে সেইটি সংশয়। সুবোধ বললেন, এই ঈশ্বরের ছায় আসাম গভর্নমেন্টের এই উন্মাদ ব্যাধিটুকু কিছুদিন টিকে যাক, আমাদের ষড়যন্ত্রটি সফল হবে। এখন আমার অদৃষ্ট, আর আমার হাত যশ বলে জগৎ সহাস্যে সুবোধের করমর্দন করবার জন্য হাত বাড়িয়ে দিলেন। আজ সোমবার, কাল প্রভাতে লাট সাহেব আসবেন, অথচ নগরবাসী কেউ কোনো উৎসবের আয়োজন করছে না। বঙ্গভঙ্গজনিত শোক ও অপমান সকলেরই মনে জাগরুক রয়েছে। নতুন লাট সাহেবকে সকলেই বিদ্বেষের চোখে দেখছেন। মিউনিসিপ্যালিটির বেসরকারি সভ্যরা অভিনন্দন করবার বিরুদ্ধে রেজলিউশন করেছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের সভাতেও ম্যাজিস্ট্রেট সাহেব বিশেষ চেষ্টা করেও কৃতকার্য হতে পারেননি। সেখানেও অভিনন্দন দেবার প্রস্তাব উত্থাপিত করে গভর্নমেন্ট পক্ষ ভোটে পরাজিত হয়ে গেছেন। স্থানীয় যে সকল বড় জমিদার সমস্ত সাধারণ কাজে অগ্রসর হয়েছিলেন, তাঁদের অধিকাংশ লোকই হঠাৎ পীড়াগ্রস্ত হয়ে বায়ু পরিবর্তনের জন্য নানা স্থানে প্রস্থান করেছেন। কেবল সম্প্রতি জনৈক মুসলমান ডেপুটি ম্যাজিস্ট্রেট ও সাব রেজিস্ট্রার সাহেবের চেষ্টায় জনকুড়ি মুসলমান নিয়ে একটি আঞ্জুমান ই ইসলামিয়া সভা গঠিত হয়েছে। সেই সভার পক্ষ থেকে দরবারে লাট সাহেবকে একটি অভিনন্দনপত্র দেওয়া হবে। দুঃখের বিষয়, আঞ্জুমানের বেসরকারি সভ্যদের মধ্যে কেউই ইংরেজি ভাষা ভালোভাবে অবগত ছিলেন না। দরবারে অভিনন্দনপত্র পাঠ করে কে? এই বিষম সমস্যার বিষয়ে তার যোগে অবগত হয়ে ঢাকার নবাব বাহাদুর একজন ইংরেজি জানা পরিষদকে দিনাজশাহীতে পাঠিয়ে দিয়েছেন। সোমবার প্রভাতে উঠে নগরবাসীরা এক আশ্চর্য ঘটনা অবলোকন করল।
সুবোধবাবু উকিলের বাড়ি সজ্জিত করবার জন্য 10-12 জন লোক লেগে গেছে। রাশি রাশি ঝাউ ও দেবদারু পত্র এসেছে। কয়েকটা সদ্যচ্ছিন্ন কদলী বৃক্ষও দেখা গেল। দেখতে দেখতে সুবোধবাবুর ফটকের ওপর বাখারির আর্চ তৈরি হয়ে উঠল। দেখতে দেখতে সেই আর্চ দেবদারুপত্র মণ্ডিত হয়ে উঠল। দুপাশে 2টি কদলী বৃক্ষ রোপিত হল। প্রত্যেক বৃক্ষের নিচে একটি করে হরিতাল চিত্রিত পূর্ণ ঘট। গৃহের জানলাগুলির চারপাশে গাঁদা ফুলের মালা সাজিয়ে দেওয়া হলো। বাইরের দেওয়ালের স্থানে স্থানে ঝাউপাতার বৃত্ত রচনা করে তার কেন্দ্রদেশে বিবিধ বর্ণের ফুলের গুচ্ছ সংস্থাপিত হল। পাত্র ও পুষ্পকে সজীব রাখবার জন্য এক ব্যক্তি মাঝে মাঝে পিচকারি দিয়ে সেগুলিতে জল সেচন করতে লাগল। এই সমস্ত করতে বেলা 1টা বেজে গেল। তারপর আহারাদি করে একখানি দরখাস্ত লিখে সুবোধবাবু পুলিশ অফিসে ছুটলেন। দরখাস্তে প্রার্থনা ছিল যেন তাকে শ্রীযুক্ত ছোটলাট সাহেব বাহাদুরের শুভাগমন উপলক্ষে আগামীকাল সন্ধ্যার সময় নিজ গৃহের কম্পাউন্ডে কিছু বাজি পোড়াবার জন্য অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, দরখাস্ত পেশ হওয়া মাত্র পুলিশ সাহেব তা মঞ্জুর করে দিলেন। সুবোধচন্দ্র বাড়ি ফিরে এসে বেশ পরিবর্তন করে আবার গৃহদ্বার সজ্জিত করতে মন দিলেন। একখানি লম্বা তক্তা এনে তা সাদা কাগজে মুড়ে তার উপর লাল কাগজের কাটা অক্ষরে ফুলার সাহেবের প্রতি স্বাগত সম্ভাষণ সূচক শব্দ সমষ্টি বসাচ্ছিলেন। এমন সময় জাতীয় বিদ্যালয়ের কতিপয় বালক ও যুবক এসে তার সঙ্গে সাক্ষাৎ করল। একজন যুবক তাকে বিনীত নমস্কার করে বলল, আপনি এ কি করছেন? সুবোধচন্দ্র অত্যন্ত ভালো মানুষের মতো বললেন, এই কাল লাট সাহেব আসছেন কিনা, তাই বাড়িটা একটু সাজাচ্ছি। কেউ বাড়ি সাজাচ্ছে না তো আপনি সাজাচ্ছেন কেন? কেন, তাতে দোষটা কি? এই বঙ্গচ্ছেদের জন্য সবাই এখন শোকে মগ্ন রয়েছে। এই কি উৎসবের সময়? শোকে মগ্ন রয়েছে নাকি? কেন, শোক কিসের? সবাই তো বেশ হেসে খেলে বেড়াচ্ছে দেখছি। আপনি কি তবে বঙ্গচ্ছেদ আনন্দের বিষয় বলে মনে করেন? সুবোধচন্দ্র একটু বিপদে পড়লেন। বিগত 30শে আশ্বিন যে সভা হয়েছিল তাতে তিনি উচ্চকণ্ঠে বলেছিলেন, ভাই বাঙালি, মায়ের অঙ্গে খড়গাঘাত এ রুধিরপাত, যতদিন এর প্রতিবিধান না হবে ততদিন যেন কোনো বিলাস বিভ্রমে আমরা মগ্ন না হই, ইত্যাদি। সুবোধচন্দ্র নীরব রইলেন। বালকেরা অনেক কাকুতি মিনতি করল। একজন বলল, আপনার পায়ে পড়ি, এইসব ভেঙে ফেলুন। আপনার যা খরচ হয়েছে বলুন, আমরা স্কুল থেকে চাঁদা তুলে নিজেদের জলখাবারের পয়সা থেকে বাঁচিয়ে আপনার ক্ষতিপূরণ করে দেব। ও অনুমতি করুন, আমরা নিজে এসব ভেঙে ফেলি। সুবোধচন্দ্রের বুকের মধ্যে হঠাৎ একটা ব্যথা বেজে উঠল, কিন্তু তা মুহূর্তের জন্য মাত্র। একটু ক্রোধের ভান করে বললেন, এই যাও যাও, বিরক্ত করো না, সকল কাজেই তোমরা খোঁচা দিতে শিখেছ, যাও লেখাপড়া করোগে। বালকেরা তখন হতাশ হয়ে ফিরে গেল। সুবোধ ভাবলেন, এই সকল বালক যেমন দুর্দান্ত, কি জানি রাত্রে এসে যদি সব ভেঙে দেয়। তৎক্ষণাৎ পোশাক পরে পুলিশ সাহেবের কুঠির অভিমুখে ছুটলেন। সেখানে পৌঁছে শুনলেন সাহেব বাড়ি নেই, ম্যাজিস্ট্রেট সাহেবের কুঠিতে গিয়েছেন। সুবোধবাবু ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোয় গিয়ে পুলিশ সাহেবের কাছে নিজের কার্ড পাঠিয়ে দিলেন। অবিলম্বে তাঁর আহ্বান হল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেব একত্রে বসেছিলেন। সুবোধবাবু গিয়ে দুজনকে সেলাম করে দাঁড়ালেন। পুলিশ সাহেব বললেন, কে বাবু, কি চাই? হুজুর, কাল লাট সাহেব আসবেন বলে আমি আমার বাড়ি কিঞ্চিত সাজিয়েছি। তা লোক পরম্পরায় শুনলাম স্কুলের ছেলেরা রাত্রে এসে সমস্ত ভেঙে দেবে। পুলিশ সাহেব বললেন, আপনি কি আজ বাজি পোড়াবার অনুমতি চেয়েছিলেন? হ্যাঁ হুজুর, আমি। ম্যাজিস্ট্রেট সাহেবকে পুলিশ সাহেব বললেন, এরই কথা আপনাকে বলছিলাম। সুবোধকে বললেন, আচ্ছা, সেজন্য আপনার কোনো চিন্তা নাই। আপনার বাড়ির সম্মুখে সমস্ত রাত্রি পাহারা দিবার জন্য আমি এখনই 4 জন কনস্টেবল হুকুম করছি। ম্যাজিস্ট্রেট সাহেব স্মিত মুখে জিজ্ঞাসা করলেন, আপনি উকিল?
হ্যাঁ হুজুর। বেশ, আপনার রাজভক্তি দেখে সন্তুষ্ট হলাম। আপনি কাল দরবারে উপস্থিত হতে ইচ্ছা করেন? সুবোধ সবিনয় বললেন, হুজুর, সে তো আমার সৌভাগ্যের কথা। অল রাইট, আমি আপনাকে নিমন্ত্রণ কার্ড দিচ্ছি। আপনার নামটি কি? সুবোধ নাম বলল। ম্যাজিস্ট্রেট সাহেব একখানি কার্ড নিয়ে সহস্তে নাম পূরণ করে তাকে দিলেন। সুবোধবাবু ঝুঁকে সেলাম করে কার্ড নিয়ে মহল্লাসে গৃহে প্রত্যাবর্তন করলেন। পরদিন যথাসময় লাট সাহেবের আগমন হল। কাছারির পোশাক পরে সুবোধ নিজের দ্বার দেশে দাঁড়িয়েছিলেন। লাট সাহেবের ফেটন গাড়ি ক্রমে নিকটে এসে পৌঁছল। কমিশনার সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব সেই গাড়িতে ছিলেন। ফুলার সাহেবকে দেখা মাত্র সুবোধ নতমস্তকে সেলাম করলেন। লাট সাহেব স্মিত মুখে হস্তোত্তোলন করে তাঁর সেলাম প্রত্যর্পণ করলেন। কদলী বৃক্ষ ও পত্রপুষ্পের শয্যা নিরীক্ষণ করলেন। গেটের শীর্ষদেশে সাদা জমির ওপর লাল অক্ষরে লেখা ছিল, লং লিভ ফুলার, ওয়েলকাম টু দিনাজশাহী। দেখে একটু মৃদু হাস্য করলেন। ক্রমে ফেটন অদৃশ্য হয়ে গেল। ঘোড়দৌড়ের ময়দানে শামিয়ানা টাঙিয়ে দরবার সজ্জিত হয়েছে। বেলা 10টার সময় দরবার। 9টা বাজলে পর একখানি ঠিকা গাড়িয়া নিয়ে সুবোধবাবু দরবারে উপস্থিত হলেন। পয়সা বাঁচাবার জন্য গাড়িখানি বিদায় করে দিলেন। পদব্রজেই গৃহে ফিরবেন। দরবারের লোকসংখ্যা অত্যন্ত অল্প। রাজা ও জমিদারের মধ্যে 2-3 জন মাত্র উপস্থিত আছেন। বাকি সবই গভর্নমেন্ট কর্মচারী, ডেপুটি, মুন্সেফ প্রভৃতি। স্থান পূরণ করবার জন্য কাছারির আমলাদেরও নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছিল। এতে গরিব আমলারা বড়ই বিপন্ন হয়ে পড়েছে। তাদের অল্প বেতন কোনো ক্রমে দিনের পর দিন কাটিয়ে দেয়। কাছারি যাবার জন্য 1 স্যুট মাত্র পোশাক আছে, তা দরবারের উপযুক্তই নয়। অনেকে চোগা ও চাপকান চেয়ে চিনতে সংগ্রহ করেছে। যারা পারেনি তারা কাছারিরই সেই ছিন্ন চাপকান, মলিন সামলা ও তালি দেওয়া জুতো পরে এসেছে। না এলে চাকরি যায়। ডেপুটি, মুন্সেফ, আমলা প্রভৃতি সরকারি চাকর ছাড়া হিন্দুই বলো আর মুসলমানই বলো, বেসরকারি লোক অত্যন্ত অল্প সংখ্যক। আঞ্জুমানি ইসলামিয়ার জন 15 মুসলমান সভ্য উপস্থিত হয়েছেন। ক্রমে শুভ্র কেশ, প্রসন্ন বদন ফুলার সাহেব দরবারে প্রবেশ করলেন। সকলে নীরবে দণ্ডায়মান হল। আঞ্জুমানি ইসলামিয়ার অভিনন্দন পত্র পঠিত হল। ফুলার সাহেব প্রথমে ইংরেজিতে ও পরে উর্দু ভাষায় বক্তৃতা করলেন। তারপর ইন্ট্রোডাকশনের পালা। ম্যাজিস্ট্রেট সাহেব একে একে বড় বড় লোকদের লাট সাহেবের কাছে উপস্থিত করলেন। সুবোধবাবুও সাহসপূর্বক ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে দাঁড়ালেন। ম্যাজিস্ট্রেট সাহেব তাঁকেও লাট সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ফুলার সাহেব সুবোধের সঙ্গে করমর্দন করে বললেন, তুমি কি আসিবার সময় পথে আমাকে সালাম করিয়াছিলে? হ্যাঁ, আগে হ্যাঁ। তোমার গৃহ বেশ সাজানো হইয়াছিল। আমি তোমার সুরুচির প্রশংসা করি। তুমি উকিল? হ্যাঁ, আগে হ্যাঁ। উকিলেরা ভারী রাজদ্রোহী, আমি তাদের ওপর অত্যন্ত চটিয়াছি। তুমি দেখিতেছি সুরেন্দ্র ব্যানার্জির ইঙ্গিতে বাঁদর নাচ নাচিতে সম্মত হও নাই। আগে আমি লোকের কথায় নিজ কর্তব্য বিস্মৃত হই না হুজুর। বেশ, তুমি বৈকালে সার্কিট হাউসে আমার সঙ্গে প্রাইভেটে ইন্টারভিউ করিতে আসিও। বলে ফুলার সাহেব সুবোধকে বিদায় দিলেন। পরে অন্য লোকে ইন্ট্রোডিউস হল। ক্রমে দরবার ভঙ্গ হল। সুবোধ বেরিয়ে আসছিলেন, এমন সময় ম্যাজিস্ট্রেট সাহেব তাড়াতাড়ি এসে পকেট থেকে একখানি প্রাইভেট ইন্টারভিউয়ের নামহীন কার্ড বের করে সুবোধকে দিলেন। বললেন, তোমার অদৃষ্ট সুপ্রসন্ন। হিজ অনার স্বয়ং তোমাকে আহ্বান করেছেন, যথাসময়ে উপস্থিত হও। সুবোধ যে আজ্ঞে বলে প্রস্থান করলেন।
হঠাৎ একই হলো। গত পরশুদিন জগৎপ্রসন্ন ঠাট্টা করে বলেছিল দরবারের কার্ড পাবে, প্রাইভেট ইন্টারভিউ করতে নিমন্ত্রণ হবে। সবই তো হলো, এখন গভর্নমেন্ট প্রিডারিটাই কি ফসকে যাবে? আশ্চর্য, যা স্বপ্নাতীত ছিল সে সমস্তই ঘটে যাচ্ছে। তবে কি সুদিন উপস্থিত হলো? এতদিনের পর কি গ্রহদশা খণ্ডিত হলো? এইরূপ চিন্তা করতে করতে ধীরে ধীরে সুবোধচন্দ্র গৃহাভিমুখে পদচালনা করলেন। বাড়ির কাছাকাছি এসে রাস্তার অপর পাশে ক্ষণেক দাঁড়িয়ে সকৃত পত্রপুষ্পসজ্জা নিরীক্ষণ করতে লাগলেন। লাট সাহেব সজ্জিতকরণের সুরুচির প্রশংসা করেছেন। অনিমেষ নেত্রে সুবোধবাবু নিজ কীর্তি দেখতে লাগলেন। এমন সময় এক অভাবনীয় বিপদ উপস্থিত হল। তিনি যে বাড়ির সন্নিকটে দাঁড়িয়ে মুগ্ধ নেত্রে নিজ গৃহশোভা দেখছিলেন তা একজন উকিলের বাড়ি। সেই বাড়ির কজন দুষ্ট বালক ছাদের ওপর থেকে এক গামলা গোবর ও কাদাগোলা জল সুবোধবাবুর মস্তক লক্ষ্য করে ঢেলে দিল। সুবোধচন্দ্র চকিত নেত্রে ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করলেন। কে বিদ্রুপেশ্বরে চিৎকার করে উঠল, হে লং লিভ সুবোধবাবু, ওয়েলকাম টু প্যান্ডেমোনিয়াম। গোবর ও কাদাগোলা জল তার সামলা বয়ে চাপকানে পড়ল। চাপকানকে রঞ্জিত করে প্যান্টালুনের পদদয় বয়ে জুতোর মধ্যে প্রবেশ করল। সুবোধবাবু জুতো ছপছপ করতে করতে যথাসাধ্য তড়িৎ পদে নিজ গৃহে প্রবেশ করলেন। সেই একটিমাত্র পোশাক তা গেল নষ্ট হয়ে। এখন কি পরে সুবোধবাবু প্রাইভেটে ইন্টারভিউ করতে যান? স্নানাহার করে তিনি অনাথবাবু ডেপুটির বাসায় ছুটলেন। তাকে সকল অবস্থা জানিয়ে একশুট পোশাক ধার চাইলেন। ডেপুটিবাবু বললেন, এই মশাই, আচ্ছা তা পোশাক না হয় দিচ্ছি, কিন্তু আপনার এই কর্মভোগ কেন? আমরা গোলামি করছি, আমাদের সবই করতে হয়, কিন্তু আপনার বাড়ি সাজানোই বা কেন, আর দরবারে যাওয়াই বা কেন? প্রাইভেট ইন্টারভিউ করবার এত আগ্রহই বা কেন? সুবোধবাবুর মুখখানি ছোট হয়ে গেল। বললেন, আগে সাহেব নিজে বলেছেন না গেলে সেটা কি ঠিক হয়? ডেপুটিবাবুর হঠাৎ মনে হলো এসব কথা এ লোকটাকে বলাই ভালো হয়নি। এ যদি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে গিয়ে বলে দেয় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। সুতরাং আত্মসম্বরণ করে বললেন, না তা যাবেন বই কি, সাহেব নিজে বলেছেন, অবশ্যই আপনার যাওয়া উচিত। বসুন, পোশাকটা নিয়ে আসি। প্রাইভেট ইন্টারভিউ হয়ে গেল, বাজিও পুড়ল। রাত্রি 9টার সময় শাল মুড়ি দিয়ে সুবোধচন্দ্র জগৎবাবুর গৃহে উপস্থিত হলেন। জগৎবাবু তাকে দেখে বললেন, আরে সাবাস সাবাস, তুমি যা বললে তাই হলো যে। তারপর লাট সাহেবের কাছে গভর্নমেন্টের প্লিডারির কথা তুলেছিলে? সুবোধ বললেন, আরে পাগল, তাহলে যে সন্দেহ করবে? অতিভক্তি চোরের লক্ষণ। সেসব এখনো দেরি আছে, এখনো অনেক কাঠখড় পোড়াতে হবে। এবার কি করবে? এই টেলিগ্রামের ফর্ম আছে? হ্যাঁ আছে। এই বের করো দেখিন খান কতক। জগৎবাবু টেলিগ্রামের ফর্ম বের করলেন। সুবোধ বললেন, এই বেঙ্গলি, অমৃতবাজার আর বন্দে মাতরম কাগজে তার পাঠাতে হবে। কিসের তার? হ্যাঁ, আমার কীর্তি। সে হয়ে গেছে। বেঙ্গলির সংবাদদাতা সুকুমারবাবু তোমার নামও লিখে দিয়েছেন যে বাড়ির লোকের মধ্যে একমাত্র তুমিই বাড়ি সাজিয়েছিলে আর দরবারে উপস্থিত ছিলে। আর সেই গোবর জলের কথাটা? সেটা বোধহয় লেখেননি। আরে সেইটি তো হলো আসল। এই দেখো, আমি টেলিগ্রাম মুসাবিদা করে এনেছি। সুকুমারবাবুর টেলিগ্রামে আমার প্রতি যথেষ্ট গালাগালি নেই, সেইটা বড্ড দরকার। আর গোবর জলের কথাটা আর ওয়েলকাম টু প্যান্ডেমোনিয়ামটা ওই বিশেষভাবে উল্লেখ করতে হবে। ওটা বড় ড্রামাটিক হয়েছে, সাধারণের কল্পনা ভারী উত্তেজিত করবে। জগৎবাবু টেলিগ্রাম নকল করে তৎক্ষণাৎ রওনা করে দিলেন। পরদিন প্রাতঃকালে সুবোধবাবু সেইমাত্র গাত্রোত্থান করে বাইরে এসেছেন। দেখলেন কোতোয়ালি থেকে দুজন দারোগা এসে উপস্থিত। একজন দারোগা বললেন,
এই মশাই, শুনলাম নাকি কাল আপনি যখন দরবার থেকে ফিরছিলেন তখন ছাদ থেকে আপনার গায়ে গোবর গোলা জল ফেলেছিল। হ্যাঁ, ফেলেছিল বটে। হ্যাঁ, এ কথা সাহেবদের কানে গেছে। পুলিশ সাহেব আমাদের হুকুম দিয়েছেন, আপনি যদি মোকদ্দমা চালাতে ইচ্ছা করেন তবে আমরা সাক্ষী প্রমাণ ইত্যাদি সংগ্রহ করে আপনাকে সাহায্য করব। দুঃখের বিষয়, এটা পুলিশ গ্রহণীয় মোকদ্দমা নয়, হলে আমরা কালই সে বাড়ির ধাড়ি বাচ্চা সবাইকে ধরে নিয়ে গিয়ে হাজতে পড়তাম। আপনি আজ একটা নালিশ করে দিন। সুবোধবাবু বললেন, হ্যাঁ, আগে কাউকে তো দেখতে পাইনি, কার নামে নালিশ করব? আরে, ও বাড়িতে ছেলে পিলে যারা আছে তাদের নাম আমরা এক্ষুনি সংগ্রহ করে দিচ্ছি। আর তাদের বাপ উকিলবাবুটি, তিনি নিশ্চয়ই ওদের অ্যাবেট করেছেন, তাঁরও নাম লাগিয়ে দিন। সুবোধ কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, পুলিশ সাহেবকে আমার সেলাম জানিয়ে বলবেন আমি তো কাউকে দেখতে পাইনি, কাউকে শনাক্ত করতে পারবো না, এই অবস্থায় নালিশ করলে কোনো ফল হবে না। দারোগাবাবুরা তখন দুঃখিত মনে প্রস্থান করলেন। সুবোধবাবু ধূমপান করতে আরম্ভ করলেন। ভাবলেন, যে ছেলেরা আমার মাথায় গোবর জল ঢেলেছিল তারা আমার আশাতীত উপকার করেছে। খবরটা এতক্ষণে বোধহয় কলকাতায় বেরিয়ে গেল। সমস্তটা জড়িয়ে এমন একটা হইচই উপস্থিত হবে যে আমার কার্যসিদ্ধি হতে বেশি বিলম্ব হবে না। বাস্তবিক তাই হলো। 3 দিনের মধ্যে দেশময় ঢিঢি পড়ে গেল। ইংরেজি কাগজ থেকে এই সংবাদ নকল করে বাংলা কাগজের সম্পাদকেরা দীর্ঘ দীর্ঘ গালিপূর্ণ প্রবন্ধ লিখলেন। কেউ কেউ লিখলেন, এমন স্বদেশদ্রোহীকে অবিলম্বে সমাচ্যুত করা উচিত। একজন রসিক লেখক সুবোধবাবুর পাপ মুক্তি নামক একটি কবিতায় লিখলেন, গোবর জল অতি পবিত্র জিনিস, লাট দরবারে ফুলার সাহেবের সহিত করমর্দন করিয়া সুবোধবাবুর যে পাপ সঞ্চয় হইয়াছিল, গোবর জলে তাহা ধৌত হইয়া গিয়াছে। এই উপলক্ষে ইংলিশম্যান প্রভৃতি কাগজেও সুবোধবাবুর নাম উঠে গেল। ইংরেজ সম্পাদকরা লিখলেন, পূর্ববঙ্গে বাস্তবিক এখনো বহু রাজভক্ত শিক্ষিত লোক বিদ্যমান আছেন। কেবল বদমায়েশ লোকের হাতে লাঞ্ছনার ভয়ে তাঁরা নিজ রাজভক্তি প্রকাশ করতে সমর্থ হন না। সুবোধবাবুর সৎসাহসের প্রশংসাও বের হল। এদিকে দিনাজশাহীতে সুবোধবাবুর গঞ্জনার সীমা রইল না। বার লাইব্রেরিতে প্রবেশ করলেই অন্যান্য উকিলরা তাকে শুনিয়ে শুনিয়ে তীব্র মন্তব্য করতে লাগলেন। সুবোধবাবুর অনুপস্থিতিকালে একজন উকিল একদিন জগৎবাবুকে বললেন, কি হে, তোমার বন্ধুর মতলবটা কি? দারোগা হতে চায় না ডেপুটি হতে চায় না কি হতে চায়? জগৎবাবু রেগে বললেন, আরে মশাই, জিজ্ঞাসা করবেন না, ওর লোকটার উপর মর্মান্তিক চটে গেছি। তোমার সঙ্গে ওর এত বন্ধুত্ব? আরে বন্ধুত্ব? অমন লোককে বন্ধু বলে স্বীকার করতে অপমান বোধ হয়। তা তোমার সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে? এমনটা করলে কেন? মাথা খারাপ হয়ে গেল নাকি? জগৎবাবু মুখখানা হাঁড়ি করে বললেন, আমি ওর সঙ্গে সেই দিন থেকেই কথাবার্তা বন্ধ করেছি। লাট সাহেবের প্রস্থানের 1 সপ্তাহ পরে বারের প্রধান উকিল কিশোরীমোহন বাবুর পুত্রের বিবাহ উপস্থিত হল। কিশোরীবাবু বৃদ্ধ, অতি ক্ষমাশীল অমায়িক প্রকৃতির লোক। সুবোধকে সকলেই অপদস্থ করতে আরম্ভ করায় তিনিই কেবল সুবোধের পক্ষাবলম্বন করে মাঝে মাঝে 2-1টি কথা বলে থাকেন। তিনি বললেন, সুবোধ কাজটা যা করেছে তা অত্যন্ত গর্হিত, সন্দেহ নেই। ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে, তাই বলে কি ওর ওপর অমন করে জুলুম করতে আছে? আহা, বেচারি কাগজে যা গালটা খেয়েছে তা অন্য লোক হলে পাগল হয়ে যেত। যথেষ্ট হয়েছে, আর কেন? আর তোমরা ও কথা উত্থাপন করো না। ফলত 2-4 জনের পরামর্শ অগ্রাহ্য করে তিনি সুবোধবাবুকেও বিবাহে নিমন্ত্রণ করলেন। সন্ধ্যাকাল আপিস কক্ষে বসে সুবোধচন্দ্র ধূমপান করছিলেন। শালমুড়ি দিয়ে জগৎবাবু এসে দর্শন দিলেন। এসো এসো, আর যে দেখাই পাওয়া যায় না, দুটো মনের কথা বলবার ফুরসত পাই না। জগৎবাবু বললেন, আর ভাই, ব্যাপারটি যেরকম জমিয়ে তুলেছ, আসতে ভয় হয় পাছে ধরা পড়ে যাই।
কিন্তু আসল কাজের তো কোনো চিহ্ন দেখছি নে, কেবল কি গাল খেয়েই মরলে? আরে আসল কাজ হবেই, ভালো করে গোড়া বাঁধি আগে, সবুরে মেওয়া ফলবে, হে মেওয়া ফলবে। এই কাগজে দেখলাম ফরিদ সিংহের সরকারি উকিলের চাকরি যাবে স্থির হয়েছে, একটা দরখাস্ত ঝেড়ে দাও না। না ভাই, এ খণ্ডপ্রলয়ের পরে বারে আর সুবিধা হবে না। হলাম যেন সরকারি উকিল, কিন্তু বার লাইব্রেরিতে কেউ আর আমার সঙ্গে কথা কবে না, তাতে কি সুখ হবে? তবে কি করবে? একটা ডেপুটিগিরি পেলেই ভালো হয়, বাঁধা মাইনে মাস গেলেই, হাকিমি পদটাও লোভনীয়। তবে তাই দরখাস্ত দাও না। না এখন নয়, আর একটু গোড়া বাঁধি, দাঁড়াও। আর কি গোড়া বাঁধবে? আরে এক ঘরে হতে হবে, তোমরা আমায় এক ঘরে করে দাও, ব্যাস, আর কিছু চাই নে, তাহলেই ডেপুটিগিরি আমার বাঁধা। তা আমি একলা এক ঘরে করলে তো হবে না। কিশোরীবাবু ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন, তা যাচ্ছ নাকি? অবশ্যই। তোমায় নিমন্ত্রণ করা নিয়ে প্রথমে লোকে একটু গোলমাল করেছিল, তারপর কিশোরীবাবু বলে কয়ে তাদের থামিয়ে থুমিয়ে দিয়েছেন। আরে ওই তো মুশকিল। তুমি এক কাজ করো, যখন খেতে বসা যাবে তখন তুমি একটা গোলমাল বাঁধাও। তারপর? তারপর আমি উঠে আসবো, তারপর লম্বা টেলিগ্রাম কাগজে কাগজে। জগৎবাবু বললেন, না হে, অত বাড়াবাড়িতে কাজ নেই, কাজটিও শক্ত, পারবো না। পারতেই হবে, এইটি আসল, এরই ওপর সব নির্ভর করছে। এইটি হলেই তখন গভর্নমেন্টের কাছে আমার দাবি জোর হবে। অনেক বলা কওয়ার পর জগৎবাবু রাজি হলেন, এক পেয়ালা চা পান করে বিদায় গ্রহণ করলেন। পরদিন নিমন্ত্রণ সভায় যথা পরামর্শ কার্য হল। জগৎবাবু ঠিক মুহূর্তে বললেন, মশাইরা আমাকে ক্ষমা করবেন, আমি এই নিমন্ত্রণ সভায় ভোজন করতে অক্ষম। সুবোধবাবুর মতো দেশদ্রোহী ব্যক্তির সঙ্গে একত্র আহার করলে আমার জাতিপাত হবে। এই কথা শুনে আরো কয়েকজন বলল, হ্যাঁ আমরাও খাবো না, বলে তারাও উঠে পড়ল। সুবোধবাবু উঠে বললেন, মশাই, একজনের জন্য আপনারা এতজন কেন অভুক্ত ফিরে যাবেন, তার চেয়ে আমি উঠে যাচ্ছি। বলে তিনি বায়ুবেগে বেরিয়ে পড়লেন। এই গোলমালে বৃদ্ধ কিশোরীবাবু বড়ই বিপন্ন হয়ে পড়লেন। তাড়াতাড়ি বাইরে এসে সুবোধের হাত দুখানি ধরে ফেলে বললেন, ভাই চলে যেও না, এসো তোমায় আলাদা বসিয়ে খাইয়ে দিই। সুবোধবাবু তার হাত ছাড়িয়ে বললেন, এই এত অপমান সহ্য হয় না, বলে প্রস্থান করলেন। বাড়ি এসে অন্যের বেনামিতে কাগজে কাগজে লম্বা টেলিগ্রাম পাঠিয়ে দিলেন। খবরের কাগজ মহলে আবার হুলস্থুল বেঁধে গেল। বাংলা কাগজের সম্পাদকেরা লিখলেন, এইরূপ সামাজিক শাসন প্রবর্তন করিয়া দিনাজশাহী যে দৃষ্টান্ত দেখাইয়াছে তাহা সমস্ত জেলার অনুকরণযোগ্য। আরও এক সপ্তাহ কেটেছে। অফিস কক্ষে বসে সুবোধচন্দ্র জগৎবাবুর সঙ্গে বাক্যালাপ করছেন। সামনে আজকের ইংলিশম্যান কাগজ খোলা রয়েছে, তাতে লেখা আছে, আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হইলাম দিনাজশাহীর উকিলবাবু সুবোধচন্দ্র হালদারকে আসাম গভর্নমেন্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কর্ম দিতে সংকল্প করিয়াছেন। পুলিশ বিভাগে এইরূপ আইনজ্ঞ ব্যক্তিগণের প্রবেশই বাঞ্ছনীয়। সুবোধ বললেন, তাই তো হে, এ যে ভাবিয়ে তুলল, এই এত কাণ্ড করে এত গাল শেষে পুলিশের চাকরি। জগৎবাবু বললেন, গভর্নমেন্ট ভালো ভেবেই দিয়েছে, এ 250 টাকায় আরম্ভ হবে, ডেপুটিগিরি 200 টাকা বই তো নয়। মাইনেটা মোটা বটে, কিন্তু যে দিনকাল পড়েছে আমার তো মোটেই কাজটা লোভনীয় মনে হচ্ছে না। দেখো, এই 1 মাস জাল স্বদেশদ্রোহী সেজেই প্রাণটা ওষ্ঠাগত হয়ে উঠেছে। পুলিশের চাকরি নিলে তো আসল দেশদ্রোহী হতে হবে। কোথায় কে বিলিতি নুন ফেলে দিয়েছে, যাও তাকে ধরো। কোথায় কোন ছেলে বন্দে মাতরম বলছে, মারো তার মাথায় রেগুলেশন লাঠি। সে তো ভাই আমি পারবো না, তার চেয়ে বারে আমার এই উপবাসই ভালো।
জগৎবাবু বললেন, দেখো, আমার বোধ হয় ডেপুটিগিরি পেলেই তুমি সন্তুষ্ট জানতে পারলে গভর্নমেন্ট তোমাকে তাই দিতে চাইতো। সেটা গভর্নমেন্টকে জানানো ভালো। যাও, শিলংয়ে গিয়ে না হয় একবার চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করো। এখনো সরকারি চিঠিপত্র কিছুই পেলাম না, শুধু ইংলিশম্যানের এই প্যারা দেখেই ছুটব। আরে ইংলিশম্যানের ও প্যারা গভর্নমেন্টের চিঠিরই সমান। তাই স্থির হলো সেই দিন রাত্রেই সুবোধচন্দ্র শিলং যাত্রা করলেন। পরের সপ্তাহের আসাম গেজেটেই দেখা গেল সুবোধবাবু 8ম গ্রেডের ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছেন। সুবোধবাবু এখন ঢাকায় ডেপুটি ম্যাজিস্ট্রেট। সৌভাগ্যবশত এখনও তাকে কোনো স্বদেশি মোকদ্দমা বিচার করতে হয় না। এখন আর তিনি গুড় দিয়ে চা খান না, কাশীপুর কলের উৎকৃষ্ট দেশীয় চিনিই ব্যবহার করেন। আবার 8 আনা সেরের তামাকই চলছে।